পেনাল কোড দণ্ডবিধি 1860। এখানে সম্ভাব্য ভাইবা প্রশ্ন আসতে পারে, এটা কি ধরনের আইন? সাবস্ট্যান্টিভ ল বা মূল বা মৌলিক বা তত্ত্বগত আইন? আরো একটি তত্ত্বগত আইন আছে কি, এসআর অ্যাক্ট। 1834 সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? লর্ড ম্যাকুলে। মনে পড়ছে, আমার এমসিকিউ নোটে আছে খুব সুন্দর করে। পেনাল কোড বা দণ্ডবিধি কত সালের কত নম্বর আইন? 1860 সালের 45 নম্বর আইন। সর্বশেষ সংশোধন হয় 2004 সালে। মিনসরিয়া অর্থ কি? গিলটি মাইন্ড। ইংরেজিতে, বাংলায় হচ্ছে অপরাধী মন বা দুষ্টু মন বা দোষী মন। মিনসরিয়া না থাকলে কিন্তু কোনো অপরাধ আসলে অপরাধ বলে গণ্য হয় না। অ্যাক্ট্রাস রিয়া অর্থ হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট বা অপরাধমূলক কাজ। দণ্ডবিধির কত নং অধ্যায়ে সাধারণ ব্যতিক্রম সমূহের বিষয়ে উল্লেখ আছে? বারবার এমসিকিউ আসে। দণ্ডবিধির চতুর্থ অধ্যায়ে আছে জেনারেল এক্সেপশনস, 76 থেকে 106 ধারা পর্যন্ত। যদি প্রশ্ন করে 512তম ধারার বিষয়বস্তু কি, তখন উত্তর করতে হবে সর্বশেষ ধারা হচ্ছে 511। 512তে কোনো কিছু নাই, বা 512 বলে কোনো ধারা পেনাল কোডে নাই। এই ধরনের মজার প্রশ্ন কিন্তু করে, বিশেষ করে সংবিধান নিয়ে করে। সংবিধানের সর্বশেষ যে আর্টিকেল, তারপরের আর্টিকেল দিয়ে প্রশ্ন করে এইভাবে। কতটি অধ্যায় আছে? 23টি অধ্যায় আছে। স্পেশাল ল প্রিভেলস ওভার জেনারেল ল, অর্থাৎ কোনো বিশেষ আইন সাধারণ আইনের ওপরে কাজ করবে। এইটা কিন্তু পেনাল কোডের 5 ধারাতে পেনাল কোড স্বীকার করে নিচ্ছে যে আমার থেকে যদি বড় কোনো, বড় বলতে বিশেষ যদি আইন থাকে তো সেটাই প্রযোজ্য হবে। যেমন ধর্ষণের মামলা পেনাল কোড অনুসারে হয় না, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে হয়, কারণ সেটা একটি বিশেষ আইন। একই বিষয় দুই জায়গায় যেহেতু আছে, যদি জেনারেল লতে যেটা আছে সেটা লতেও থাকে, তাহলে স্পেশাল লয়ে মামলা হবে। জজের সংজ্ঞা 19 ধারাতে আছে। জজ বলতে দেওয়ানি বা ফৌজদারি কার্যক্রমে চূড়ান্ত রায় প্রদানের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বোঝাবে, এতটুকু বলতে পারলেই হয়ে যাবে। এছাড়াও কোনো কালেক্টর ও ম্যাজিস্ট্রেট, যিনি বিচারিক ম্যাজিস্ট্রেট, ইনিও জজ হিসেবে গণ্য হবেন। আসলে জজ বলতে বিচারককে বোঝানো হচ্ছে, সিভিল ক্রিমিনাল উভয়। জয়েন্ট লাইবিলিটি বলতে কি বোঝে? আমরা 34 থেকে 38 ধারায় জয়েন্ট লাইবিলিটি সম্পর্কে পড়েছি। যৌথ দায়, অভিন্ন অভিপ্রায়, সাধারণ জ্ঞান, অপরাধমূলক জ্ঞান এবং কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে সহযোগিতা করলে সকলকে বা সকলে সমভাবে সমভাবে দোষী হবে, অর্থাৎ সকলের প্রায় সমান হবে। এটাই কিন্তু কি, জয়েন্ট লাইবিলিটি। অভিন্ন অভিপ্রায় থাকা সত্ত্বেও একই কার্যের সাথে জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে কি? এটা কিন্তু 38 ধারায় আছে, হ্যাঁ পারে। অভিন্ন অভিপ্রায় থাকা সত্ত্বেও একই কার্যের সাথে জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে। আপনি প্রথম বলতে পারেন হ্যাঁ পারে, তারপরে কত ধারায় আছে সেটা উল্লেখ করলেন। তার মানে 34 ধারার বিপরীত হচ্ছে 38 ধারা। কত প্রকার দণ্ড আছে 53 ধারা অনুসারে? 5 প্রকার। কি কি? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, শুধু কারাদণ্ড অর্থাৎ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড, সশ্রম বা বিনাশ্রম, সম্পত্তি বাজেয়াপ্ত এবং অর্থদণ্ড। এই 5 প্রকারের বিধান এই মুহূর্তে প্রচলিত আছে। যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা কেমন হবে? যাবজ্জীবন কারাদণ্ড 53 ধারা অনুসারে সর্বদা, 53 ধারার ব্যাখ্যা এটা বলা আছে যে সশ্রম হবে। এগুলো নিশ্চয় আপনাদের মনে পড়ছে, খুবই সহজ। দণ্ডবিধির কত ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শনের বিশেষাধিকার সংরক্ষণ করা হয়েছে? 55A। দণ্ডাদেশ প্রদানের পরবর্তী কত বছরের মধ্যে ফাইন বা অর্থদণ্ড আদায় করা যাবে? 6 বছরের মধ্যে। দণ্ডবিধির অনুসারে কত বছরের কম বয়স্ক শিশুর কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না? 9 বছরের কম। 9 বছর হয়ে গেলে অপরাধ হবে। কয়টি ক্ষেত্রে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য? 100 ধারায় 6টি ক্ষেত্রে। কি কি? নিজের মৃত্যু এড়াতে, গুরুতর আঘাত এড়াতে, ধর্ষণ এড়াতে, অস্বাভাবিক কামনা এড়াতে, অপরাধ অপহরণ এড়াতে এবং আটক এড়াতে।
অ্যাবেটমেন্টের সংজ্ঞা কি? 107 ধারা অনুসারে প্ররোচনা বা চক্রান্তের মাধ্যমে কোনো কাজ করে কিংবা কোনো কাজ করা থেকে বিরত থেকে ইচ্ছাকৃতভাবে অপরাধে সহায়তা করাকেই হচ্ছে অ্যাবেটমেন্ট বলা হচ্ছে বা প্ররোচনা। রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ কারাদণ্ড কি? যাবজ্জীবন কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ড। বিয়ানী সমাবেশে কতজন ব্যক্তির উপস্থিতি দরকার? ন্যূনতম 5 জন। দাঙ্গা বা রাইটিং বলতে কি বোঝা হচ্ছে, কি বোঝানো হয়? সহিংস বেআইনি সমাবেশকে দাঙ্গা বা রাইটিং বলা হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ দাঙ্গা হাঙ্গামা এখন দেশে চলছে। মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গার শাস্তি কি? যে কোনো বর্ণনার অনূর্ধ্ব 3 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। মারামারি বা অ্যাফ্রে সংগঠনের জন্য সর্বনিম্ন কতজনের অংশগ্রহণ আবশ্যক? 2 জন। এগুলো সবই কিন্তু আমরা এমসিকিউ খুব ভালোভাবে পড়েছি। নির্বাচনের অধিকার বা ইলেকটোরাল রাইট বলতে কি বোঝেন? আমি এটা কেন রাখছি, কারণ কিছুদিন পরে আমাদের নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, তাই নির্বাচন থেকে প্রশ্ন করতেই পারে। 171 ধারা অনুসারে নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানো বা প্রার্থী পদ প্রত্যাহার করা, মানে আমি ভোটে দাঁড়াতেও পারি, আবার দাঁড়ানোর পরে এই দাঁড়ানো প্রার্থী আমি প্রত্যাহারও করতে পারি, যে আমি দাঁড়িয়েছিলাম আর দাঁড়াবো না, উইথড্র করে নিতে পারি আমার প্রার্থিতা। এবং ভোট প্রদান বা ভোট প্রদান করা হতে বিরত থাকার অধিকারকে নির্বাচনের অধিকার বা ইলেকটোরাল রাইট বলে। তাহলে ইলেকটোরাল রাইট 2 ধরনের ব্যক্তি থাকবে: এক, যিনি ভোট করবেন মানে ভোটে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আবার তিনি বসে যেতেও পারেন। আর যারা ভোটার আছে তারা ভোট দিবে, অথবা আমি দিব কি দিব না সেটা আমার নিজের বিষয়। আবার না ভোটও তো দিতে পারি। তাহলে ভোট দেওয়া এবং ভোট না দেওয়ার অধিকার থাকবে একজন ভোটারের। কোনো ভোটারকে জোর করে ভোটে নিয়ে যাওয়া যাবে না, মানে ভোট কাস্টিং হবে কিনা সেটা একজন ভোটারের মর্জির বিষয়। আমি ভোট দিতেও পারি, নাও দিতে পারি, আমার ইচ্ছা হলো দিলাম, ইচ্ছা না হলে দিলাম না। এটা আমার একটা নৈতিক, এটা আমার একটা অধিকার, গণতান্ত্রিক অধিকার, এবং আমার নৈতিক কর্তব্য ভোট দেওয়া। কিন্তু আমার যদি এলাকায় আমার পছন্দ মতো প্রার্থী না হয়, তাহলে আমি কেন ভোট দিব? আমার তো ইচ্ছাই করবে না ভোট দিতে। বাংলাদেশি মুদ্রা বা সরকারি স্ট্যাম্প বা রাজস্ব জালকরণের সাজা কি? স্ট্যাম্প কিন্তু জাল হয়, এই কারণে এই প্রশ্নগুলো করতে পারে। যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার অনূর্ধ্ব 10 বছর কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। একেবারে এমসিকিউ নোটকে একটু অবশ্য আহ, আমার এমসিকিউ নোটে খুব সংক্ষিপ্ত ভাবে সাজা উল্লেখ থাকে। এই সাজার বিধানটা রিটেন নোটে যেভাবে আছে সেভাবে আমি এখানে দিয়েছি, এইভাবে আপনাকে উত্তর করতে হবে। আমার যেমন এমসিকিউ নোটে আছে কি স অবলিক বি, তো আপনি স অবলিক বি বলতে পারেন না, প্লাস অর্থদণ্ড বলতে পারেন না, এবং সেই সাথে অর্থদণ্ড এইভাবে বলতে হবে, অথবা অর্থদণ্ড এইভাবে বলতে হবে। প্লাস, অবলিক এগুলা সংক্ষিপ্ত মনে রাখার জন্য ছিল, সেগুলো ভাইভাতে বলা যাবে না। রাজপথে বেপরোয়া গাড়ি চালানো বা অসরণের মানে হর্স রাইডিং এর সাজা কি? অনূর্ধ্ব যে কোনো বর্ণনা অনূর্ধ্ব 3 বছর কারাদণ্ড অথবা 1,000 থেকে 5,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। খুন বলে গণ্য হওয়া দণ্ডনীয় নরহত্যা এবং খুন বলে গণ্য না হওয়া দণ্ডনীয় নরহত্যার মুখ্য পার্থক্যকারী উপাদান কোনটি? খুনের অভিপ্রায়, অর্থাৎ ইন্টেনশন টু মার্ডার বা ইন্টেনশন টু কিল, ইন্টেনশন টু ডেথ। কারো মৃত্যু ঘটানোর যে অভিপ্রায় বা ইন্টেনশন, সেটাই হচ্ছে একটা ঘটনাকে, সেটা কালপেবল হোমিসাইড হবে না মার্ডার হবে সেটা নির্ধারণ করে। অর্থাৎ এটাই হচ্ছে বোঝার উপায় যে মেরে ফেলার ইন্টেনশন বা অভিপ্রায় বা ইচ্ছা ছিল কিনা মনের মধ্যে। গিলটি মাইন্ডটা এবং মোটিভটা বোঝার চেষ্টা করতে হবে, তাহলে ইন্টেনশন বোঝা যাবে। কোন ধারার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড? 303। 303 এমন একটা ধারা, এই ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। 303-এ, 302 খুনের শাস্তি, 303-এও খুনের শাস্তি, 301-এও কিন্তু খুনের শাস্তি বলা আছে। 301-এ হচ্ছে একজনকে খুন করতে গিয়ে আরেকজনকে খুন করা, সেখানে বলা আছে যে 302-এ যেমন শাস্তি অনুরূপ শাস্তি। 303 হচ্ছে সাধারণ ব্যক্তি কর্তৃক খুন নয়, এটা হচ্ছে যাবজ্জীবন কারাভোগ করছে এরকম একটি দাগী আসামি, সে যদি আবার খুনের অপরাধ করে ফেলে, তাহলে যাবজ্জীবনের পরে তাকে আর বাঁচিয়ে রাখার দরকার নাই, সে হচ্ছে
এমনই একজন দুর্ধর্ষ ব্যক্তি যে তাকে যদি বাঁচিয়ে রাখা হয়, যাবজ্জীবন কারাদণ্ডে রাখা হয়, সেখানে আরো অনেক ব্যক্তিকে সে মেরে ফেলতে পারে, খুন করতে পারে। তাই তাকে ফাঁসি দিয়ে ফেলতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে, এটাই একমাত্র। অবহেলার ফলে মৃত্যু, নেগলিজেন্স হলে, মানে মৃত্যু হলে শাস্তি কি, নেগলিজেন্সের মাধ্যমে। এটা আছে 304A-তে, 5 বছর দণ্ড অথবা অভয়দণ্ড। কোন কুইক উইথ চাইল্ড, কুইক উইথ চাইল্ড বলতে হয়তোবা মানে সন্তান সম্ভবা, কিছুদিনের মধ্যে বেবি হবে, 7 মাস, 8 মাস, 9 মাসের মতো হয়ে গেছে, অর্থাৎ প্রায় ম্যাচিউর হয়ে গেছে বেবি গর্ভে। তো এই ধরনের যদি সন্তানকে গর্ভপাত করানো হয়, অর্থাৎ মিসক্যারিয়েজ করা হয়, এটা সর্বোচ্চ শাস্তি হবে হচ্ছে 7 বছর। জখম বা আঘাত, যেটাই জখম সেটাই আঘাত, হার্ট ইংরেজিতে। এটা বলতে কি বুঝি, এই হার্টের সাজা মানে সংজ্ঞা দেওয়া আছে 319 ধারায়। কোনো কাজের মাধ্যমে দৈহিক যন্ত্রণা, ব্যাধি বা বৈকল্য সংগঠন করা। দৈহিক যন্ত্রণা মানে শারীরিক কি, ফিজিক্যাল পেন, পেন হবে। ব্যাধি মানে অসুখ তৈরি করবে, আঘাত করলে মানুষের কি হতে পারে, অসুখ হতে পারে। এই আঘাত, এই আঘাতটা কিন্তু কি, কোনো গ্যাস, কোনো তরল পদার্থ, কোনো বিষ, এগুলোর মাধ্যমে আঘাত করতে পারে। কারো শরীরে যদি ইনজেকশনের মধ্যে বিষ প্রবেশ করায়, তাহলে এটাও কিন্তু আঘাতের মধ্যেই পড়বে। বৈকল্য, বৈকল্য মানে শারীরিক কি বিকলাঙ্গতা দেখা দিবে, এটাও কিন্তু এক প্রকারের আঘাত। কয়টি ক্ষেত্রে জখম গুরুতর আঘাত বা গ্রিভিয়াস হার্ট হিসেবে বিবেচিত হবে? আমরা জানি 320-এ আছে 8টি ক্ষেত্রে। তাহলে 319-এ সাধারণ আঘাত বা হার্ট বা সিম্পল হার্ট, আর 320-এ হচ্ছে গ্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাত। 8টি ক্ষেত্র কি কি, হয়তোবা দু একটা প্রশ্ন করতেও পারে। 8টি ক্ষেত্র মনে রাখলেই হবে, ডিটেলে মনে রাখতে না পারলেও। তবে সেটা আপনাদের, যে দাঁত ভেঙে ফেলা, হাড়ে ভেঙে ফেলা, চোখে চোখে দৃষ্টি নষ্ট করা, কানের শ্রবণ শক্তি নষ্ট করা, তো এই ধরনের কয়েকটা মনে রাখতে পারলেও হবে। কোনো পুরুষ হলে তার পুরুষাঙ্গ মানে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করা যেন সে সন্তান জন্মদানের অধিকার নষ্ট হয়ে যায়, মানে তার যে পৌরুষ সেটা নষ্ট করে দেওয়া, এটাও কিন্তু একটা গ্রিভিয়াস হার্ট। সাধারণ আঘাতের শাস্তি কি? 323-এ আছে 1 বছর অথবা 1,000 টাকা জরিমানা বা অর্থদণ্ড। মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাতের শাস্তি আছে 326-এ, 326 খুবই গুরুত্বপূর্ণ। 325-ও কিন্তু গুরুত্বপূর্ণ এখন। যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনায় অনূর্ধ্ব 10 বছর কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। ধর্ষণ অপরাধ সংগঠনের উপাদান কয়টি? 375 ধারা অনুসারে 5টি। দণ্ডবিধির 377 ধারার বিষয়বস্তু কি? প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে নারী, পুরুষ বা প্রাণীর সাথে সঙ্গম করলে সে সঙ্গম নারী পুরুষ, মানে অপরাধটা নারীও করতে পারে, পুরুষও করতে পারে, মানে আসামি নারীও হতে পারে, পুরুষও হতে পারে এই ধারায়। তার মানে একটা প্রাপ্তবয়স্ক মানুষ বিবাহের পরে যেভাবে শারীরিক সম্পর্ক করবে, সেটা না করে যদি কোনো অনিয়ম করে, যেটা প্রকৃতি, ধর্ম কোনো কিছুই মানে না, সেটা এই 377 ধারায় আমরা অস্বাভাবিক বা আনন্যাচারাল অফেন্স হিসেবে দেখা হয়, এটা হিসেবে বিবেচিত। এই ধারার অপরাধে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনায় অনূর্ধ্ব 10 বছর কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড, মানে ম্যাক্সিমাম লাইফ ইমপ্রাইজনমেন্ট হতে পারে। চুরি বা থেফট বলতে কি বোঝায়? কততে আছে? 378-এ আছে। দেখবেন কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আমি ধারা উল্লেখ করেছি, কিছু কিছু জায়গায় ধারা উল্লেখ করিনি। প্রয়োজনে আপনারা একটু আমার এমসিকিউ নোট থেকে বা আপনাদের কাছে যদি বই থাকে, বই থেকে আপনারা ধারাটা ব্র্যাকেটে লিখে নিলেন। কারো দখল হতে কোনো অস্থাবর সম্পত্তি তার বিনা সম্মতিতে অসাধুভাবে গ্রহণ করার অভিপ্রায় স্থানান্তর করে চুরি। দেখেন 5টি উপাদান আছে: দখল, অস্থাবর সম্পত্তি, বিনা সম্মতি, অসাধুভাবে গ্রহণ এবং স্থানান্তর। 5টা তাহলে উপাদান আছে চুরির। স্থাবর সম্পত্তি কি চুরিযোগ্য? স্থাবর মানে যেটা সরানো যায় না, না, শুধুমাত্র অস্থাবর সম্পত্তি চুরিযোগ্য, যেটা সরানোই যায় না। একটা পুকুর, একটা কথা আছে পুকুর চুরি। তো পুকুর চুরি বলতে এটা একটা বাগধারা, ইডিয়ম। এটা হচ্ছে বড় ধরনের চুরিকে পুকুর চুরি বলে। অ্যাকচুয়ালি পুকুর চুরি করা যায় না, কিন্তু অন্যের পুকুর কেউ যদি নেয়,
তাহলে বলপূর্বক আদায় করতে পারে, তার মানে লিখে নিতে পারে সম্পত্তি। কিন্তু পুকুর চুরি করা যাবে না। চুরি হচ্ছে যে এই সম্পত্তিটাকে মুভ করানো যায়, মুভেবল প্রপার্টি শুধু। ধান বা গাছ কেটে নিয়ে গেলে কি মামলা হবে? কোনো ধান বা গাছ কেটে নিয়ে গেছে, সেক্ষেত্রে কি মামলা হবে? মালিকের সম্মতি ছাড়া ধান বা গাছ কেটে নিয়ে গেলে সেটা চুরি হবে। যদিও ধান বা গাছ এটা স্থাবর সম্পত্তির মধ্যে পড়বে, বিশেষ করে গাছ যতক্ষণ মাটির সাথে লেগে আছে, কিন্তু কেটে ফেললে সেটা স্থাবর থেকে অস্থাবর সম্পত্তি হয়ে গেল, এবং নিয়ে গেলে তো চুরি হয়ে যাবে। তবে গাছ যদি বিনা সম্মতিতে চুরি করার উদ্দেশ্যে অসাধুভাবে কেটে ফেলে, কাটার সঙ্গে সঙ্গেই সেটা চুরি মর্মে গণ্য হবে। যদিও ওই গাছটি এখনো ওই যে জমি যেই জায়গা থেকে গাছ কাটা হয়েছে সেই জায়গা থেকে খুব একটা সরানো হয়নি, জাস্ট গাছটা কাটা হয়েছে, কাটার সঙ্গে সঙ্গে সেটা চুরি মর্মে গণ্য হবে, যদিও সেখান থেকে এখনো সরায়নি তারপরেও। তাহলে সেই ক্ষেত্রে 379 ধারায় কিন্তু মামলা হবে। আপনাকে এভাবে প্রশ্ন করতে পারে। আবার র্যাপিড ফায়ার করতে পারে। র্যাপিড ফায়ার মানে দ্রুত, 4-5টা প্রশ্ন করলে দ্রুত আপনাকে উত্তর দিতে হবে। বলেন, গাছ কাটলে কি হবে? চুরি হবে। অথবা প্রশ্ন করতে হবে চুরি হবে কি না, হ্যাঁ বা না প্রশ্নের উত্তর, মানে লিডিং কোশ্চেন করতে পারে। কোনো ব্যক্তি চুরি ও উক্ত চুরির মাধ্যমে চোরাই মাল গ্রহণ বা গ্রহণে, সংগ্রহে, রাখার অপরাধে ভিন্ন ভিন্ন শাস্তি পেতে পারে কি? মানে কেউ চুরির জন্য অপরাধ করেছে এবং চোরাইকৃত মাল তার কাছে পাওয়া গেছে, মানে আলামত উদ্ধার হয়েছে, যেটা চুরির জন্য সাজা 379, 380, 381 এবং 82। এবং এই যে চোরাই মাল যার কাছে পাওয়া গেল, এটার জন্য সাজা হচ্ছে 411-তে আছে, 412-তে আছে, 413-তেও আছে। চোরাই মালের যদি কেউ নিয়মিত ব্যবসা করে সেটা 413-তে যাবে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ ধারা। তো একই ব্যক্তির নামে, মানে যার কাছে চোরাই মাল পাওয়া গেল তাকে চোরের মামলাও দিচ্ছি, চুরির মামলাও দিচ্ছি, আবার চোরাই মাল রাখার জন্য মামলা দিচ্ছি। যে চোর তার কাছেই তো চোরাই মাল পাওয়া যাবে। অর্থাৎ এক ব্যক্তির বিরুদ্ধে দুইটা মামলা দেওয়া যাবে না। যেমন অনেক সময় দেখা যায় 380, 379-র সাথে 411 ধারায় মামলা হয়। এই এই মামলা হতে হলে দুইটা সেকশন দিতে হলে একাধিক আসামি থাকতে হবে। একজন আসামির বিরুদ্ধে 379, 80 এর সাথে, 379 বা 80 যে কোনো একটা দিল, এর সাথে 411 কখনোই আসবে না। মানে চুরি এবং চোরাই মাল গ্রহণের সাজা একজন ব্যক্তিকে দেওয়া যাবে না। তাই একই মামলায় দুইটা সেকশন একজন আসামির বিরুদ্ধে কার্যকর হবে না। তাহলে এটা উত্তর হবে ডিরেক্ট না। যেহেতু যে ব্যক্তি চুরি করেছে সাধারণত তার নিকটই চোরাই মাল থাকবে। এটা কিন্তু রিটেনের প্রশ্ন, ভাইভাতে এই ধরনের প্রশ্ন করতে পারে। সুতরাং শুধু চুরির শাস্তি হবে। তবে একজন চুরি করে অন্য জনের নিকট মালামাল রাখলে প্রথম জনের চুরির জন্য এবং দ্বিতীয় জনের চোরাই মাল গ্রহণ বা সংগ্রহে রাখার জন্য শাস্তি হবে। এখন একজনের কাছে মাল পাওয়া গেল, সে যদি বলে যে আমি চুরি করিনি, মিস্টার রহিম আমাকে ওই এই মালটা এনে দিয়েছে, তখন মিস্টার রহিমকে ধরতে হবে। মিস্টার রহিম কোথায় পেল? সে চোর, হয়তোবা সে অন্য কারো কাছ থেকে নিয়েছে। তার মানে চুরি করা এক জিনিস এবং চোরাই মাল কাছে রাখা আরেক জিনিস। বলপূর্বক আদায়, এক্সটর্শন। বলপূর্বক আদায় বা এক্সটর্শনের সংজ্ঞা কি? এটা আছে 383 ধারায়। আপনারা মুখে পেনাল কোডও বলতে পারেন অথবা দণ্ডবিধি বলতে পারেন, সমস্যা নেই। ভয় দেখিয়ে কারো নিকট হতে স্থাবর বা অস্থাবর সম্পত্তি গ্রহণ করাকে বলপূর্বক আদায় বলে। বলপূর্বক আদায়ের সংজ্ঞা দিয়ে দিলাম। ধর্ষিত বা রবারি এর সংজ্ঞা 390। মৃত্যু বা আঘাতের তাৎক্ষণিক ভয় দেখিয়ে কোনো অস্থাবর সম্পত্তি চুরি কিংবা কোনো অস্থাবর বা স্থাবর সম্পত্তি বলপূর্বক আদায়কে দর্শতা বলা হয়। তার মানে দর্শতার মধ্যে স্থাবর অস্থাবর সম্পত্তি দুইটাই থাকতে পারে। কারণ দর্শতা দুই ভাবে হয়, চুরি থেকে দর্শতায় পরিণত হয় অথবা বলপূর্বক আদায় থেকে দর্শতায় পরিণত হয়। চুরি শুধুমাত্র মুভেবল বা অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হয়, আর বলপূর্বক আদায় স্থাবর অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে হয়। তাই দর্শতা কিন্তু উভয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। কারো গলায় চাকু রেখে যদি বলা হয় ওই সম্পত্তি আমাকে লিখে দিতে হবে, না হলে মেরে ফেলবো বা ভয় দেখাচ্ছে, তাহলে ভয়ের সম্পত্তি লিখে দিতে পারে, ভয়ে বশীভূত হয়ে, তখন কিন্তু সেইটা ডাকাতি হয়ে যাবে, সরি দস্যুতা হয়ে যাবে। আর ডাকাতি কখন হবে? যখন 5 জনের বেশি ব্যক্তি দস্যুতা করবে, বা 5 জন বা তার বেশি। ডকৈতি বা ডাকাতি 391 ধারাতে আছে,
পাঁচ বা ততোধিক ব্যক্তির দস্যুতাই মূলত ডাকাতি। অর্থাৎ পাঁচ বা তার বেশি ব্যক্তি যদি দস্যুতা সংঘটিত করে তাকে ডাকাতি বলে। ডাকাতির উদ্যোগ বা প্রস্তুতিও ডাকাতি বলে গণ্য হবে। কেউ যদি ডাকাতি করতে যে ব্যর্থ হয়, ধরা পড়ে যায়, তারপরে সেটা ডাকাতি হবে। এবং যদি কেউ প্রচেষ্টা করে, এখনো অ্যাকশনে যায়নি, কেবল অস্ত্র টস্ত্র নিয়ে রেডি হচ্ছে, তাও সেটা ডাকাতি হবে। এই মামলাটাই চাচ্ছেন রনি আপু এবং ডলি আপু, দুইজনের এই মামলার কপি পাওয়া যাচ্ছে না, তো আমাকে হেল্প করতে হবে এখানে। খুনসহ ডাকাতির শাস্তি কি এবং কত ধারায় প্রশ্ন করতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা লাগবে 396 ধারায়। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার অনূর্ধ্ব 10 বছরের কারাদণ্ড ও সেই সাথে অর্থদণ্ড। চুরি ও দস্যুতার মধ্যে পার্থক্য কি? চুরি সংঘটনের সময় মৃত্যু বা আঘাতের তাৎক্ষণিক ভয় দেখালে তা দস্যুতায় পরিণত হবে। অর্থাৎ তাৎক্ষণিক ভয়টাই হচ্ছে মূল পার্থক্যকারী উপাদান। তাৎক্ষণিক ভয় থাকলে দস্যুতা, না থাকলে চুরি। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের সংজ্ঞা কি? 405-এ আছে, বিশ্বাস সহকারে আইনগতভাবে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি দখলে আসার পর, মানে আমি একজনকে বিশ্বাস করে কোনো কিছু দিলাম আমানত রাখতে, সে আমানতের খেয়ানত করলো, সেটাই তো বিশ্বাসভঙ্গ। তাহলে একজন ব্যক্তি কোনো কিছু পেলো, আইনতভাবে পেলো, মানে কেউ তার কাছে বিশ্বাস করে রাখলো, অসাধুভাবে সে সেটা আত্মসাৎ করলো, তাহলে সেটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি কি? 406-এ আছে 3 বছর। কেরানি বা চাকর কর্তৃক যদি হয় তাহলে 408-এ আছে 7 বছর। চোরিকৃত মাল বা চোরাই মাল বা স্টলেন প্রপার্টি কি? 410-এ আছে এর সংজ্ঞা। চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ ইত্যাদি উপায়ে হস্তান্তরিত চুরিকৃত হস্তান্তরিত সম্পত্তিকে চুরিকৃত মাল বা চোরাই মাল বলে। প্রতারণার সংজ্ঞা দেওয়া আছে, চিটিং এর সংজ্ঞা দেওয়া আছে 415-তে। কৌশলে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম ও সম্পত্তির ক্ষতি সাধন করলে তা কিন্তু প্রতারণা হিসেবে বিবেচিত হবে। অপরাধমূলক অনধিকার প্রবেশ বা ক্রিমিনাল ট্রেসপাস কি? 441-এ আছে এটা। ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্তির মাধ্যমে অপরাধ করার উদ্দেশ্যে বিনা অনুমতিতে অন্যের সম্পত্তিতে প্রবেশ করলে, সেটাই সম্পত্তিটা যদি খোলা জায়গাও হয়, কোনো মাঠে যদি প্রবেশ করে, কারো পুকুরে প্রবেশ করছে, কোনো বাগানে প্রবেশ করছে, তারপরেও কিন্তু অপরাধ হবে। আর আবদ্ধ জায়গাতে হলে তো সেটা হবেই। ট্রেডমার্ক কি? 478 ধারা মতে কোনো মাল কোনো বিশেষ ব্যক্তির উৎপাদিত দ্রব্য বা পণ্য হিসেবে নির্দেশ করার জন্য ব্যবহৃত চিহ্ন বা মার্কাকে ট্রেডমার্ক বলে। তাহলে এই মার্ক হচ্ছে ইংরেজি আর মার্কা হচ্ছে বাংলা শব্দ। প্যাটেন্টস, ডিজাইনস ও ট্রেডমার্কস আইন 1883 মোতাবেক রক্ষিত ট্রেডমার্ক, রেজিস্ট্রিভুক্ত চিহ্ন বা মার্কাসমূহ ট্রেডমার্ক হিসেবে বিবেচিত হবে। আমি দ্বিতীয় বিবাহ করলে কোন আইনে মামলা করবেন? এটি কি ধরনের মামলা? 494 ধারায় ফৌজদারি অপরাধের জন্য সংশ্লিষ্ট আমলি আদালতে ফৌজদারি নালিশি মামলা দায়ের করা যাবে। এছাড়াও পারিবারিক আইনেও মামলা করা যায়। ব্যভিচার বা অ্যাডাল্টারি অপরাধের জন্য নারীটি আসামি হতে পারে কি? মানে ব্যভিচারে লিপ্ত হয়েছে নারী পুরুষ, নারীটাকে আসামি করা যাবে কিনা, এই অপরাধের শাস্তি কত? না, শুধু পুরুষটি আসামি হবে, অর্থাৎ নারীকে আসামি করা যাবে না। 497 ধারাতেই সংজ্ঞা আছে, 497 ধারাতেই শাস্তির বিধান আছে 5 বছর। অনেক বইয়ে কিন্তু ভুল করে এখানে 7 বছর আছে, উত্তর কিন্তু 5 বছরই হবে। মানহানি এর সংজ্ঞা কত ধারায় আছে, কতটি ব্যতিক্রম আছে? 499 ধারায় মানহানির সংজ্ঞা আছে এবং এখানে 10টি ব্যতিক্রম আছে। অর্থাৎ কারো যদি মানহানি করা হয় এবং এই মানহানিটা 10টা ব্যতিক্রমের মধ্যে পড়ে, তাহলে কিন্তু সেটা মানহানি হবে না, কোনো অপরাধী হবে না। অপরাধমূলক ভীতি প্রদর্শন বা ক্রিমিনাল ইন্টিমিডেশন, আমরা আসলে ভয় দেখানোকে ইংরেজিতে থ্রেট বলি সাধারণ ভাষায়। তো
থ্রেট শব্দটা কিন্তু এখানে পেনাল কোডে ইন্টিমিডেশন বলা হচ্ছে। আতঙ্কিত করার উদ্দেশ্যে বা লক্ষ্যে কোনো ব্যক্তির দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন করতে চাইলে তা অপরাধমূলক ভীতি প্রদর্শন, দণ্ডবিধির 503 ধারা মতে। আচ্ছা, এখানে দেখেন একটু লেখাটা, আমরা তা অপরাধমূলক ভীতি প্রদর্শন হিসেবে বিবেচিত হবে, তার মানে দণ্ডবিধির 503 ধারা মতে এই কথাটা প্রথমে চলে যাবে। এখানে একটু এই লাইনটুকু একটু উপরের দিকে যাবে, বুঝে নেবেন তাহলে হবে। দণ্ডবিধির কোন অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তির বিধান আছে? খুবই হাস্যকর একটা ধারা, এখনো বেঁচে আছে ধারাটি, অ্যামেন্ডমেন্ট হচ্ছে না। 510 ধারায় প্রকাশ্যে মাতাল ব্যক্তির অসদাচরণের জন্য অনূর্ধ্ব 24 ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড। একদিন কিন্তু বলা হয়নি, 24 ঘন্টা বলা হয়েছে, তার মানে ঘড়ির কাঁটা ধরে তাকে জেলখানায় ঢোকানো হবে, ঘড়ির কাঁটা ধরে কিন্তু বের করতে হবে। বা 10 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড, 10 টাকা অর্থদণ্ড। তো 10 টাকা শুধু অর্থদণ্ড দিলে কিন্তু ওই মাতাল ব্যক্তির সাজা হবে না, 10 টাকার কোনো মূল্যই নেই। এখন রিস্কালাও 10 টাকা নিতে চায় না, আপনি এখানে উঠে যদি 30 সেকেন্ড পরেও নেমে যান তাও বলবে রাজশাহী শহরে 15 টাকার কম এখন রিস্কালা ভাড়া নিতে চায় না, 20 টাকাটা এখন নিতে চাই। আহ, মানে উঠলেও 20 টাকা চাই। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা 15 টাকা দিই, 15 টাকা হয়তো বা আর কিছুদিন চলবে, তারপরে 20 টাকার কম নিবেই না। মানে আপনি 5 হাত পরে যেও যদি নামেন তারপরেও আপনাকে এই 20 টাকাই দিতে হবে। তো রিক্সা ভাড়ায় যেখানে মিনিমাম 20 টাকা, সেখানে আপনি 10 টাকা সাজা, এটা এত হাস্যকরই থাকলো। চুরির প্রচেষ্টার শাস্তি কত ধারায়? দণ্ডবিধির 511 ধারায়। দেখবেন যে কিছু কিছু সেকশন আছে অ্যাটেম্পট এর জন্য সাজা হয়, যেমন অ্যাটেম্পট টু মার্ডার 307 ধারা, অ্যাটেম্পট টু কমিট সুইসাইড 309 ধারা, অ্যাটেম্পট টু কমিট রবারি সেটা আছে 383 ধারায়। তো এই ধরনের কিছু 393 ধারা মেবি, যাই হোক আপনারা দেখে নেবেন। তো এই সেকশনগুলোতে প্রচেষ্টার জন্য কিন্তু আলাদা ডেডিকেটেড সেকশন আছে, যেখানে সেকশনে 511 ধারা যে কোনো অপরাধের প্রচেষ্টার কিন্তু সাজা দেওয়া আছে। পেনাল কোডের আমরা এতটুকুই রাখছি এবং আজকের আলোচনাও আমি এতটুকুই রাখবো। এখন আমাকে প্রশ্ন করতে পারেন আপনারা যে এই পেনাল কোড থেকে এতটুকু পড়লে কি হবে, এর বাইরে প্রশ্ন করতে পারে না? হ্যাঁ, এর বাইরে প্রশ্ন করতে পারে। এখন ভাইবার যে সিলেবাস সেটা তো আনলিমিটেড, ভাইবার কোনো সিলেবাস হয় না। তো পেনাল কোডের মূল মূল জায়গা থেকে আপনাকে ধারণা দিয়ে দিলাম। আপনি তো এমসিকিউ পড়েছেন, রিটেন পড়েছেন, সেখান থেকেও আপনার নলেজ থাকলো। এখন আপনি তো এত বই পড়ে যেতে পারবেন না, অল্প পড়বেন, কমন আসলে স্মার্টলি উত্তর দিবেন। যদি কমন না আসে নম্রভাবে বলবেন যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যদি পড়ে থাকেন আমি স্যার পড়েছি কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর যদি পড়ে না থাকেন খুবই খুবই ফ্র্যাঙ্ক বলে দিবেন স্যার এটা আমি পড়েছি কিনা আমার সেটাও মনে পড়ছে না, হয়তো বা আমি পড়িনি এটা কখনো। সৎভাবে উত্তর দিবেন। একটা জিনিস বোঝানোর চেষ্টা করবেন যে আমি কোর্টে নিয়মিত যাই, কোর্টে যাই না এটা বললে কিন্তু লাইসেন্স পাবেন না। তো এই আলোচনাগুলো শেষের দিকে করব, যেগুলো স্মার্টনেস শেখানোর জন্য আপনার মানসিক শারীরিক ড্রেস এর যে প্রস্তুতি, সেগুলো আমি শেষের দিকে শেখাবো। যখন এই আইনগুলো পড়ানো শেষ হয়ে যাবে তখন এই জেনারেল নলেজ গুলোর পরে আমি শুরু করব হচ্ছে আপনার এই কমন সেন্সের যে বিষয়গুলো, যেগুলো কোর্টে কিভাবে প্রবেশ করবেন সেটাও কিন্তু আপনার ভাইবা হলে প্রবেশ করা আর কোর্টে প্রবেশ করার সমান। আপনাকে হিয়ারিং করতে বলতে পারে, সেটা কিন্তু আছে এই নোটে। তো এগুলো আমরা শেষের দিকে পড়বো। আজকের ক্লাস থেকে কারো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে হাত উত্তোলন করে প্রশ্ন করবেন। আজকের ক্লাস থেকে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, দুলাল সাহেবকে আমি লাইনে আসার সুযোগ দিয়েছি, দেখেন আপনার স্ক্রিনে মেসেজ আসছে আর লাইন অন হয়েছে। দুলাল স্যার আমার সাহেব, মাঝখানে লাইন থেকে আমি অফ হয়ে গেছিলাম এই জন্য। আচ্ছা, মাঝখানে আসলে একটা বিরতি থাকে, আমি বিরতি দিই 10 মিনিটের। আচ্ছা, নোট আপনার কাছে আছে জি এবং এই স্যার। যে পড়লেন, এই পড়ার পরে খুব কঠিন মনে হচ্ছে, কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে? জি না স্যার। তো দেখেন প্রতিটা আইনে এইভাবে অল্প অল্প করে পড়িয়েছি, একটু মানে ভাষা ভাষা একটা ধারণা রাখা। পুরো আইন
এমসিকিউ এর সব পড়ে যাওয়ার দরকার নেই, এত চাপ নেওয়ার দরকার নেই। আপনি প্রফুল্ল থাকার চেষ্টা করুন। ভাইবা হলে আপনি এত কিছু পড়ে গেলেন যে আপনার মাথা গুলিয়ে গেল, এটা করা যাবে না। অল্প পড়বেন, মূল জিনিসগুলো পড়বেন, তাহলেই হবে।